ভারতে যখনই এই প্রশ্নটি ওঠে যে ভারতের স্বাধীনতায় কার যোগদান সবচেয়ে বেশি ছিল, সকলের মনে একটাই ছবি ভেসে ওঠে মহাত্মা গান্ধী। আবার অনেকেই মনে করেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি যোগদান ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসু দুজনেই ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু তাদেরকে নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন জাগে। তাদের মধ্যেও কি কোনো মতভেদ ছিল? তাদের দুজনের বিচারধারা কিরকম ছিল? তাই এগুলি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নেতাজি সুভাষচন্দ্র বসু ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই ভালো ছিলেন, ফলে তিনি সে সময় সুনামধন্য কলেজ প্রেসিডেন্সি কলেজ অফ ক্যালকাটাতে পড়ার সুযোগ পান এবং সেখানে পড়ার সময় 1916 সালে তার সাথে একটি ঘটনা ঘটে যায়। সে সময় প্রথম তিনি রাজনীতির একটি ঝলক দেখতে পান। আসলে এই ঘটনাটি হলো, এই কলেজে যিনি ইতিহাসের শিক্ষক ছিলেন প্রফেসর E.F. অটেন, তিনি ভারতীয় ছাত্রদের একদমই দেখতে পারতেন না, তাদের সাথে প্রায় খারাপ ব্যবহার করতেন। ফলে একদিন যখন তিনি সিঁড়ি বেয়ে নামছিলেন, সে সময় ভারতীয় ছাত্রদের একটি দল তাকে ঘিরে ফেলে এবং মারধর করতে শুরু করে। পরে কলেজ কর্তৃপক্ষ দ্বারা ঘটনাটি যাচাই করার পর জানা যায় যে তাদের মধ্যেই একজন ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ফলে নেতাজিকে কলেজ থেকে বরখাস্ত করে দেওয়া হয়। কিন্তু কলেজে যে বাকি ভারতীয় ছাত্ররা ছিল, তারা নেতাজির সাথে হওয়া এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে। তাই কলেজ কর্তৃপক্ষ চাপে পড়ে সুভাষচন্দ্র বসুকে আবারও কলেজে ভর্তি নিতে বাধ্য হয়। কিন্তু এই একই কলেজে নয়, তার পরিবর্তে তাকে স্কটিশ চার্চ কলেজ থেকে তার স্নাতকের পড়াশোনা সম্পূর্ণ করতে দেওয়া হয়। তিনি ফিলোসফি অনার্সে খুব ভালো নম্বরের সাথে স্নাতক পাস করেন। এই ঘটনাটির পর নেতাজি সুভাষচন্দ্র বসু এবং প্রফেসর E.F. অটেন দুজনেরই জীবন বদলে যায়। প্রফেসরের ভারতীয় ছাত্রদের প্রতি মনোভাব পাল্টে যায়, এমনকি যে সুভাষচন্দ্র বসুর সাথে তার মারধর হয়েছিল 1945 সালে সুভাষের ফ্লাইট দুর্ঘটনায়, তিনি শোকাহত হয়ে একটি কবিতাও লিখেছিলেন। তারপর 1920 সালে নেতাজি কলেজে পড়াশোনা সম্পূর্ণ করে ইংল্যান্ডে চলে যান, সে সময়ের কঠিনতম পরীক্ষা ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রস্তুতি নেওয়ার জন্য। এবং এই পরীক্ষায় নেতাজি সর্বভারতীয় 4র্থ স্থান দখল করেন। এর থেকে বোঝা যায় নেতাজি পড়াশোনায় কতটা ভালো ছিলেন। সে সময় নেতাজির বয়স ছিল মাত্র 23 বছর এবং তার হাতে ছিল ইন্ডিয়ান সিভিল সার্ভিসের মতো একটি বড় চাকরি, অর্থাৎ তার ভবিষ্যৎ জীবন ছিল খুবই সুরক্ষিত। তিনি চাকরি করে তার বাকি জীবন ভালোভাবে কাটাতে পারতেন। কিন্তু এখানেই প্রশ্ন আসে, তাহলে তিনি কিসের অনুপ্রেরণায় তার সুখের চাকরি ছেড়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদান করলেন? এর উত্তরে বলা যায়, 1920 এর সময় ভারতবর্ষে মহাত্মা গান্ধী খুবই জনপ্রিয় হতে থাকে তার অহিংসা আন্দোলনের জন্য। তিনি অহিংসা সত্যাগ্রহের মাধ্যমে পুরো দেশকে একত্রিত করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। সেগুলির প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসু নজর রাখছিলেন। সে সময় তিনি মনে প্রাণে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার কথা ভাবছিলেন, কিন্তু চাকরি চলে যাওয়ার দুবিধা ছিল তার সামনে। এ নিয়ে তিনি তার দাদা শরৎচন্দ্র বোস এবং তার পিতাকে অনেকবার চিঠিও লিখেছিলেন। এ সময় তার সামনে দুটি রাস্তা খোলা ছিল, হয়তো তিনি তার সুখের চাকরি বাকরি করে বাকি জীবন অতিবাহিত করবেন, কিংবা তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদান করে ভারতকে স্বাধীন করে ইতিহাসের পাতায় তার নাম লেখাবেন। এখানে তিনি তার চাকরি ছেড়ে ভারতের স্বাধীনতা সংগ্রামকেই বেছে নিয়েছিলেন, যার থেকে বোঝা যায় তিনি কতটা নিঃস্বার্থ মানুষ ছিলেন, দেশকে কতটা ভালোবাসতেন। এরপর 23শে এপ্রিল 1921 সালে নেতাজি তার ট্রেনিং সম্পূর্ণ না করেই ভারতে ফিরে আসেন এবং গান্ধীজির সাথে দেখা করেন। এবং গান্ধীজির কথা মতো তিনি বাংলায় চিত্তরঞ্জন দাসের সাথে ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন। নেতাজি তার রাজনীতি জীবনে শুরু করেন ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক হিসাবে এবং তার উগ্র রাজনৈতিক কার্যাবলীর জন্য 1921 সালের ডিসেম্বর মাসেই তিনি প্রথমবারের মতো জেলে যান। যদিও তিনি জেলে বেশি দিন থাকেননি, কয়েকদিনের মধ্যেই বেরিয়ে আসেন এবং মাত্র 26 বছর বয়সেই সর্বভারতীয় যুব কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এ সময় নেতাজি ব্রিটিশদের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন জোর কদমে করছিলেন, ফলে ব্রিটিশরা তাকে ষড়যন্ত্র করে 2 বছরের জন্য জেলে পাঠিয়ে দেয় এবং তাকে মায়ানমারে নিয়ে গিয়ে রাখা হয়। 1927 সাল পর্যন্ত তিনি জেলে থাকেন এবং সে সময় তিনি টিবি বা যক্ষার মতো এক ভয়ানক রোগাক্রান্ত হন এবং কয়েক মাস তিনি খুবই অসুস্থতার মধ্যে কাটান। কিন্তু ভাগ্যক্রমে তিনি এই রোগ থেকে মুক্তি পান এবং অবশেষে তিনি যখন বাংলায় ফিরে আসেন, সে সময় পর্যন্ত তার পথপ্রদর্শক চিত্তরঞ্জন দাসেরও মৃত্যু হয়ে যায়, ফলে তাকে বেঙ্গল কংগ্রেসের প্রেসিডেন্ট বানানো হয়। তারপর 1930 সালের সময়কালে তিনি তার অনেকটা সময় ইউরোপের দেশগুলিতে কাটান। সে সময় তিনি একটি বই লেখেন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল নামে, যেখানে 1920 সাল থেকে 1934 সাল পর্যন্ত স্বাধীনতার জন্য ভারতের সংঘর্ষকে দেখানো হয়।
এই সময় কংগ্রেসের প্রধান দুজন যুবনেতা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং পণ্ডিত জওহরলাল নেহরু। এরপর 1938 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এ সময় নেতাজি ইংরেজদের স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন যে এবার তারা ভারত ছেড়ে না গেলে খুবই ভয়ঙ্কর সংঘর্ষ হবে। কিন্তু মহাত্মা গান্ধী এবং তার অনুগামীরা এর বিরুদ্ধে ছিলেন। তারাও চাইতেন যে ভারত স্বাধীন হোক, কিন্তু হিংসার মাধ্যমে নয়, অহিংসার মাধ্যমে। তাই এই নিয়ে তাদের মধ্যে একটি ছোট্ট মতভেদ হয়। এরপর 1939 সালে কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচনে গান্ধীজি চাইতেন না যে নেতাজি আবারও কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হোক। তিনি প্রেসিডেন্টের পদ থেকে নেতাজিকে হাঁটানোর কথা বলেন। স্বাভাবিকভাবেই গান্ধীবাদী কংগ্রেস নেতারাও তার সপক্ষে যুক্তিও দেখান। এই সময় নেতাজির পাশে কেউ ছিল না তেমনটা নয়। রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজির প্রেসিডেন্ট থাকার পক্ষে চিঠিও লেখেন গান্ধীজিকে। এটিতে গেলে যুক্তি অযুক্তির কথা, কিন্তু নির্বাচনের ফলাফল কি হয়েছিল? এখানে নেতাজি গান্ধীজি মনোনীত প্রার্থী অন্ধ্রপ্রদেশ নাগরিক পট্টবি সীতারামায়াকে 199টি ভোটে পরাজিত করেন, যেটি স্বাভাবিকভাবেই গান্ধীজির মনের মতো হয়নি। নেতাজি আবারও কংগ্রেসের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন এবং এখানেই দেখা যায় রাজনীতির আরেক ঝলক। এখানে নেতাজিকে বলা হয় যে সমস্ত সদস্যদের নির্বাচন করা হবে গান্ধীজির মতানুযায়ী, অর্থাৎ নেতাজি প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও কোনো সদস্যদের নির্বাচন করতে পারবেন না। এবং এই সময়ের মধ্যেই নেতাজি এবং সর্দার বল্লভভাই প্যাটেলের মধ্যে একটি কোর্ট কেস শুরু হয়ে যায়, যেটি নেতাজির জন্য খুবই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এবং কংগ্রেসে গান্ধী নির্বাচিত গান্ধীবাদী সদস্যরা নেতাজির সাথে কাজ করতে মানা করে দেয়। ফলে নেতাজির কাছে একটাই রাস্তা ছিল কংগ্রেস ত্যাগ করা, এবং অবশেষে তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং 1939 সালে 22শে জুন প্রতিষ্ঠা করেন সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লক। কিন্তু এত সব হয়ে যাওয়ার পরও নেতাজি এবং গান্ধীজির মধ্যে একে অপরের জন্য অনেক সম্মান ছিল। 1942 সালে যখন গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন, সে সময় গান্ধীজি জার্মানির বার্লিন শহর থেকে তার আজাদ হিন্দ রেডিওতে এই আন্দোলনের প্রশংসা করে এটিকে অহিংসা গরিলা যুদ্ধ বলে উল্লেখ করেছিলেন। এখানেই আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে গান্ধীজির সাথে নেতাজির এত মতভেদ থাকা সত্ত্বেও তার আন্দোলনে এত প্রশংসা করেছেন কেন? এর উত্তর নেতাজি নিজেই বলেছিলেন। তিনি বলেন, 1939 সাল থেকে গান্ধীজির সাথে এমন মতভেদ কারো হয়নি যেমনটা আমার সাথে হয়েছে, কিন্তু এখন সব সমস্যা মিটে গেছে। এখন সকলের একটাই লক্ষ্য, ভারতের স্বাধীনতা। এখানে তিনি বলেন, গান্ধীজি যদি তার অহিংসা পদ্ধতিতে স্বাধীনতা পেয়ে যান তাহলে তো খুবই ভালো, আর না হলে আমি আমার সংঘর্ষ চালিয়ে যাব। যে কারণে নেতাজি তার 3টি ব্রিগেডের নাম গান্ধীজি, নেহেরু এবং মৌলানা আজাদের নামে রেখেছিলেন। এই পর্যন্ত শুনে আপনাদের মনে হতে পারে যে এই সম্মান শুধু একদিক থেকে দেওয়া হচ্ছিল। নেতাজি শুধু গান্ধীজিকে সম্মান দিচ্ছিলেন, কিন্তু তার পরিবর্তে গান্ধীজি আশানুরূপ প্রতিক্রিয়া দেননি। কিন্তু তেমনটা ছিল না। গান্ধীজিও নেতাজির খুব সম্মান করতেন। গান্ধীজি নেতাজির প্রশংসায় বলেন, নেতাজির জন্য বাংলার গভর্নর যে পাহারা লাগিয়েছিল তাদের ফাঁকি দিয়ে নেতাজি খুবই দক্ষতার সাথে কাবুল পৌঁছে যান এবং সেখান থেকে ইউরোপের বিভিন্ন দেশ হয়ে জাপানে যান এবং সেখানে তিনি তরুণ যুবকদের নিয়ে একটি ফৌজ তৈরি করেন, যা শক্তিশালী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এটি খুবই প্রশংসনীয়। এখানে হিংসা থাকা সত্ত্বেও গান্ধীজি আজাদ হিন্দ ফৌজের প্রশংসা করেছিলেন। আসলে আমাদের মনে গান্ধীজি এবং নেতাজিকে নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। আমরা গান্ধীজিকে পুরোপুরি অহিংসাবাদী এবং নেতাজি ভগৎ সিংদের উগ্রপন্থী মনে করি, কিন্তু বাস্তবে তেমনটা ছিল না। এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।